সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাস ক্ষেত্রের সন্ধান, উত্তোলনযোগ্য মজুদ ৫০ বিলিয়ন ঘনফুট। করোনায় আরও ২৪৫ মৃত্যু, কমেছে সংক্রমণের হার। গণটিকা কেন্দ্রে দীর্ঘ লাইন, ১৫ আগস্টের মধ্যে আসছে আরও ৫৪ লাখ ভ্যাকসিন। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, হালকা করে দেখার সুযোগ নেই আদালতের পর্যবেক্ষণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, বঙ্গবন্ধু হত্যা রাজনৈতিক ষড়যন্ত্র করে মুশতাক জিয়া, আস্থা অর্জন বাড়াতে গড়ে তোলে পারিবারিক সখ্যতা। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবসে এলো সুখবর। সিলেটের জকিগঞ্জে মিলল দেশের ২৮তম নতুন গ্যাস ক্ষেত্র। বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ফেসবুক পেজে এই গ্যাস ক্ষেত্র আবিষ্কারের কথা জানান। গ্যাস ক্ষেত্রটিতে উত্তোলনযোগ্য গ্যাস মজুদ ৫০ বিলিয়ন ঘনফুট। প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ঘনফুট করে উত্তোলন করা যাবে। মেহেদী হাসানের রিপোর্ট। দেশে এ পর্যন্ত প্রমাণিত গ্যাসের মজুদ ২৭.১২ ট্রিলিয়ন কিউবিক ফুট, যার মধ্যে ১৩ টিসিএফ গ্যাস এরই মধ্যে ব্যবহৃত হয়েছে। বছরে ১ টিসিএফ ব্যবহার হিসেবে অবশিষ্ট প্রায় ১৪ টিসিএফ মজুদে আর চলবে সর্বোচ্চ ১৪ বছর। ঘাটতি মেটাতে এরই মধ্যে উচ্চমূল্যের এলএনজি আমদানি করছে সরকার, যার জন্য গ্যাসের বাড়তি মূল্য গুনতে হচ্ছে ভোক্তাকে। দেশে প্রতিদিন ৩,২০০ মিলিয়ন কিউবিক ফুট চাহিদার বিপরীতে গ্যাসের উৎপাদন ২,৭৩০ এমএমসিএফ, দৈনিক ঘাটতি প্রায় ৫০০ এমএমসিএফ। বর্তমানে উৎপাদিত গ্যাসের ৪০.২% বিদ্যুতে, ১৭.২% ক্যাপটিভ পাওয়ারে, ১৬.৮% শিল্পে, ৫.৪৪% সিএনজিতে, ৬.২% সার উৎপাদনে এবং ১৩.১% ব্যবহার হচ্ছে গৃহস্থালী কাজে। গ্যাসের উৎপাদন না বাড়াতে পারলে এক দশকের মধ্যে দেশের অর্থনীতি বড় বিপাকে পড়বে বলে সতর্ক করছিলেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতির মধ্যেই এলো এই নতুন কূপ আবিষ্কারের ঘোষণা। আমরা জাকিগঞ্জে নতুনভাবে নতুন গ্যাস আবিষ্কৃত হয়েছে। বাপেক্সের মাধ্যমে আবিষ্কৃত এই গ্যাস ফিল্ডটি ২৮তম আবিষ্কৃত গ্যাস ফিল্ড। এখান থেকে আমরা প্রতিদিন প্রায় ১০ এমএমসি অফ গ্যাস আমরা পাবো, আমাদের গ্রিডে সংযোগ হবে এবং এটার মূল্য যদি আমরা বর্তমান মার্কেট ভ্যালু হিসেবে ধরি তাই প্রায় ১২০০ কোটি টাকার হবে। তবে কবে নাগাদ এই গ্যাস ক্ষেত্র থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে সে বিষয়টি স্পষ্ট করেননি মন্ত্রী। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণে নমুনার বিপরীতে রোগী শনাক্তের হার কমছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত ১১,৪৬৩ জন। সংক্রমণের হার ২৪.২৮%, কিন্তু একই সময় মারা গেছে আরও ২৪৫ জন। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই ৮৩ জনের মৃত্যু হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। রোগী শনাক্ত নিম্নমুখী হলেও কমছে না মৃত্যু। পরিস্থিতির খুব একটা উন্নতি হয়েছে এমনটাও বলা যাবে না, কারণ শনাক্তের হার এখনও ২৫% কাছাকাছি। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি বলছে ২৪ ঘন্টায় ২৪৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ২২,৮৯৭। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে ৮৩ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৭১ ও খুলনায় ২৫ জন মারা গেছে। ৬১ থেকে ৭০ বছরের মধ্যে মারা গেছে ৮৪ জন। ৭৬০টি ল্যাবে ৪৬,৯৫৩ জনের নমুনা পরীক্ষায় ১১,৪৬৩ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। মোট শনাক্ত ১৩,৬৫,১৫৮। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে ২৪.২৮%, মৃত্যু ১.৬৮। সুস্থ হয়েছে ১৪,৪১২ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৯.৩৬%। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে করোনা উপসর্গে ২৪ ঘন্টায় ২৩ জেলায় ১৫৯ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার কমেছে রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও কুষ্টিয়ায়। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট।
ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে 17 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার কমে হয়েছে শতকরা 15.39%। সিলেট বিভাগে করোনায় 17 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে 15 জন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় 1 জন করে। নতুন শনাক্ত 702। শনাক্তের হার 32.82%। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 15 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 27.59%। বরিশালে করোনা উপসর্গে 15 জনের মৃত্যু। নতুন করে আক্রান্ত হয়েছে 83 জন। আক্রান্তের হার শতকরা 12.23%। ফরিদপুরে করোনা উপসর্গে 14 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে আরও 13 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 507 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 11 জনের মৃত্যু হয়েছে। আগের দিনের চেয়ে 7.38% কমে শনাক্তের হার 27.25%। করোনা উপসর্গ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 10 জন মারা গেছে। আক্রান্তের হার 28.26%। বগুড়া জেলার বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গে মারা গেছে 10 জন। আক্রান্তের হার 23.64%। ব্রাহ্মণবাড়িয়ায় 6 জনের মৃত্যু, নতুন করে 101 জন আক্রান্ত। গাজীপুরে মারা গেছে 4 জন, নতুন আক্রান্ত 131। সংক্রমণের হার 50.97%। চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে 4 জনের মৃত্যু। শনাক্তের হার বেড়ে 18.95%। দিনাজপুরে করোনা উপসর্গে 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় করোনায় মারা গেছে 3 জন, আক্রান্তের হার 22%। সাতক্ষীরায় করোনা উপসর্গে 3 জন, চাঁদপুরে করোনায় 3 জন, টাঙ্গাইলে করোনা উপসর্গে 3, মেহেরপুরে করোনা উপসর্গে 2 জন, আক্রান্তের হার 18.53%। ঝিনাইদহে 3, আক্রান্তের হার 29.33%। ঠাকুরগাঁয়ে 2 ও নাটোরে 1 জন মারা গেছে। মাসমালিসা, 21 টেলিভিশন। গণটিকার তৃতীয় দিনেও কেন্দ্রগুলোতে ছিল ভিড়। ভোর থেকেই অনেকে লাইনে দাঁড়িয়েছেন। বয়স্ক, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হয়েছে টিকা। দীর্ঘ অপেক্ষার পরও টিকা দিতে পেরে সন্তুষ্ট সাধারণ মানুষ। রাজধানীর টিকা কেন্দ্র ঘুরে আরও জানাচ্ছেন রাসেল খান। সকাল 10টা, উত্তর সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ড। লাইনে দাঁড়িয়ে টিকা প্রত্যাশীরা। রাত 3টে বাজে আইছি, 48 জনের পিছিয়ে ছিলাম আমি, অথবা আমার স্লিপ আমি জমা দিতে পারি নাই। আমার পরিচয় আছে, ভিতরে এনে ঢুকাই দে সিরিয়ালে। কালকে আয়া ফিরে গেছি, কালকে দেয় না, আজকে আমি এই যে 5টা বাজে আইছি। গণটিকা কার্যক্রমের তৃতীয় দিনেও ঢাকার 2 সিটিতে চলছে এই কার্যক্রম। দেয়া হবে 12 আগস্ট পর্যন্ত। তবে একেবারেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। জায়গা ছোট, স্পেস কম, মিলেমিশে দাঁড়াইছে আর কি। আমরা খুশি হলাম টিকা দিতে পাইরা। টিকা দিয়েছি, অনেক কষ্ট হয়েছে আর কি, এখানে আসতে অনেক লোকজন ভিড় হয়ে গেছে। টিকা দিতে পেরে খুশি অনেকে। আমরা অনলাইনে টিকা দেওয়া বুঝি না, তার জন্য এভাবে দিলে আমাদের জন্য উপকার হচ্ছে। দীর্ঘ অপেক্ষা পরে আমি টিকা দিতে পারি, এই জন্য খুব ভালো লাগছে। কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যে আমাদের সাধারণ মানুষকে এত সহজে টিকাদান দেওয়ার জন্য। সবার টিকা নিশ্চিত করতে মাঠে রয়েছে জনপ্রতিনিধিরা। জাতীয় পরিচয়পত্র ও অনলাইনে আবেদনপত্র সাথে আনলেই পাচ্ছেন টিকা। শারীরিকভাবে অক্ষম হয় এবং কেউ যদি বৃদ্ধ আসার মতো না থাকে, তিনি লাইনে দাঁড়িয়ে থেকে আসলে টিকা দেওয়ার তারপর সম্ভব না, তখন আমরা তাকে স্পেশালি লাইন ছাড়া নিয়ে আসি এবং টিকা দেওয়ার ব্যবস্থা করি। যারা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করছেন, রিক্সাওয়ালা আছেন, এলাকার ভবে ঘুরে আছেন, এদেরকে কিন্তু আমরা খুঁজে খুঁজে বের করে এনে এই টিকার আওতায় আমরা নিয়ে আসছি। চাহিদা অনুযায়ী টিকা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ সংশ্লিষ্টদের। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। 15 আগস্টের মধ্যে দেশে আরও 54 লাখ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোভ্যাক্সের 30 লাখ, চীন থেকে কেনা 10 লাখ ও উপহার 10 লাখ টিকা আসবে ধাপে ধাপে। এছাড়া চীনের আগের 3 কোটি সহ 6 কোটি টিকা কেনার ব্যাপারে কথা হয়েছে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বলেন, দেশে টিকার পর্যাপ্ত মজুদ আছে। গ্রামে খুবই উৎসব মুখর পরিবেশে মানুষে ভ্যাকসিন নিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, কয়েকটি সূত্র থেকে 15 আগস্টের মধ্যে আরও 54 লাখ ডোজ টিকা আসবে।
এছাড়া চীন থেকে কেনা 50 লাখ ডোজ টিকা এ মাসে পাওয়া যাবে বলেও জানান তিনি। এ মাসের 15 তারিখের মধ্যে আরও 54 লক্ষ ভ্যাকসিন আমরা পেয়ে যাব। এই পাওয়াতে আমাদের অনেক সুবিধা হবে। আমাদের ভ্যাকসিন কার্যক্রম যে বেগে চলছিল সেই বেগটা আমরা বজায় রাখতে পারবো। সিনোফার্মের টিকার ব্যাপারে তিনি বলেন, আগের 3 কোটি ডোজ সহ চীনের সঙ্গে 6 কোটি ডোজ টিকার ব্যাপারে কথা হয়েছে। টিকা কার্যক্রম যে গতিতে চলছে সেটা বজায় রাখা যাবে। আমরা আরও 6 কোটি ভ্যাকসিনের আমরা অনুমোদন আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং চায়না থেকেও সেই অনুমোদন তারা দিয়েছে। এখন আমরা চুক্তি পর্যায়ে আছি এবং আমাদের সেটা অর্থনৈতিক কমিটিতে যে ওটা পাস হয়ে যাবে। চুক্তির মাত্র 70 লাখ ডোজ টিকা পাওয়ার পর সিরাম থেকে আর টিকা আসেনি। চুক্তির বাকি টিকা কবে পাওয়া যাবে তা এখনো জানা যায়নি বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অ্যাস্ট্রাজেনিকার 2 কোটি 30 লক্ষ কনফার্ম কোনো আমাদের ডেট দেয় নাই, তারিখ দেয় নাই। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় 10 জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। 86 পৃষ্ঠার বাংলায় পূর্ণাঙ্গ রায়টি লিখেছেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। রায়ে একমত পোষণ করেছেন বেঞ্চের অপর বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামান। ফায়ারিং স্কোয়াডের প্রচলন না থাকায় আসামিদের ফাঁসি দিয়ে রায় কার্যকরের কথা বলা হয়েছে রায়ে। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। 2000 সালের গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার প্যান্ডেল তৈরির সময় 76 কেজি ওজনের বোমা উদ্ধার করে। পরদিন 40 কেজি ওজনের আরেকটি বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোটালীপাড়া থানা পুলিশ হত্যা চেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। 2010 সালে গোপালগঞ্জ আদালত থেকে মামলা ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। 2017 সালে ট্রাইব্যুনালের রায়ে 10 জনকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হয়। এছাড়া একজনকে যাবজ্জীবন ও 3 জনকে 14 বছরের কারাদণ্ড দেয়া হয়। বিচারিক আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে আসে। অন্যদিকে রায়ের বিরুদ্ধে আসামিরা 3টি আপিল ও 7টি জেল আপিল করে। চলতি বছরের 17 ফেব্রুয়ারি ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ 10 জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন। 2 বিচারপতি শোয়ের পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়। রায়ে বলা হয়, জাতির পিতাকে সপরিবারে বিনা দোষে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করেছিল ঘাতকের দল। দুনিয়ার কোনো সভ্য দেশে এভাবে সপরিবারে জাতির পিতাকে হত্যার ঘটনা বিরল। এই মামলায় সংগঠিত ঘটনাকে কোনোভাবেই হালকা করে দেখার অবকাশ নেই বলা হয় পর্যবেক্ষণে। ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেছিল যে তাদেরকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে জনগণের সম্মুখে গুলি করে হত্যা করা হবে। মাননীয় আদালত বলেছেন যে বাংলাদেশে এখনো পর্যন্ত এই কালচারটা শুরু হয় নাই, তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে। রায়ে বলা হয়, আসামিরা তাদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেছেন নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী সহ তার সফর সঙ্গীদের হত্যার ষড়যন্ত্র করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী একজন মহিলা নেত্রী এবং এই কারণেই জঙ্গিদের উদ্বেগ। জঙ্গিরা এই কারণে বারংবার প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছে। মামলায় পলাতক 4 আসামি হলেন ইউসুফ, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মুফতি শফিকুর রহমান ও মুফতি আব্দুল হাই। আপিল বিভাগের চূড়ান্ত নিষ্পত্তির পরই রায় কার্যকর হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ইতিমধ্যে একজনের যে সরোয়ার হোসেন নামে তাকে একটু আদালত শাস্তি কমিয়েছেন, এ কারণে আমরা অলরেডি আপিল করেছি। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জীবন জীবিকার স্বার্থে লকডাউন শিথিল বললেন ওবায়দুল কাদের। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। আশুলিয়ায় নিখোঁজ অধ্যক্ষের খুনমৃত লাশ উদ্ধার, সহকর্মী সহ আটক 3। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। মানুষের জীবন ও জীবিকার স্বার্থে সরকার লকডাউন শিথিল করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর সড়ক ভবনে এক অনুষ্ঠানে তিনি জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আবারও লকডাউন দেওয়া হবে। করোনা প্রতিরোধে সরকারের গণটিকা কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির বিভ্রান্তিতে জনগণ কান দিচ্ছে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সময়মতো চাহিদার সব টিকা দেশে আসবে বলে আশা করেন ওবায়দুল কাদের। এই জীবন জীবিকার মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা নিশ্চিত করার জন্যই সরকার এই পরিকল্পনা নিয়েছে, উদ্যোগ নিয়েছে। আমরা সেটা সময় লকডাউনটা রেস্ট্রিকশনটা ইজ করলে কি হয় সেটা আমরা দেখব। পরিস্থিতি বিবেচনা করে আমাদের আবার প্রয়োজনে আবারও কঠোর লকডাউনের চিন্তা ভাবনা করতে হবে। কঠোর লকডাউন শিথিল করে বুধবার থেকে সবকিছু খুললেও বন্ধ থাকছে বিনোদন কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও গণজমায়েত। মন্ত্রিপরিষদের বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মোট সংখ্যার অর্ধেক বাস চলাচল করবে। মন্ত্রিপরিষদের বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বাংলাদেশ জাতীয় জাদুঘর আইনের খসড়া চূড়ান্ত করা হয়। এছাড়া আগে শুধু জন্ম নিবন্ধন চালু ছিল, এখন মৃত্যু নিবন্ধনও করা হবে। প্রতি বছর 6 অক্টোবর জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালনের প্রস্তাব করার কথাও জানান সচিব। রিক্রিয়েশন সেন্টার বা কোনো গ্যাদারিং এগুলো এখনও পারমিশন দেওয়া হয় নাই। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার বিষয়ে ওনারা রুলিং, শিক্ষা মন্ত্রণালয় এখনও আমরা ওপেন করার কথা কিছু বলিনি। শৃঙ্খলা বাহিনীর থেকে সাজেশন দেওয়া হয়েছে যে অন্তত কিছুদিন আপনারাই করে দেন, আমরা জেলা পর্যায়ে ডিসি, এসপি বা ওই আপনার পরিবহন সংক্রান্ত মালিক এবং শ্রমিকদের সাথে বসে আমরা নিজেরাই ঠিক করে দেব এই বাসগুলো অর্ধেক, যতগুলো বাস আছে তার বাস বা যাই হোক অর্ধেক আজকে চলবে, পরে আর অর্ধেক আরেক। গণটিকা কার্যক্রম নিয়ে বিএনপি ও তার মিত্ররা বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, টিকার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিএনপি জনস্বার্থ বিরোধী কাজ করে শাস্তিযোগ্য অপরাধ করছে। এজন্য তাদের শাস্তির আওতায় আনা উচিত বলেও জানান হাসান মাহমুদ। ক্রমাগত লকডাউন সমাধান নয় জানিয়ে মন্ত্রী আরও বলেন, জীবন ও জীবিকার কথা বিবেচনা করে লকডাউন শিথিল করা হয়েছে। তারা তো জনগণকে উদ্বুদ্ধ না করে জনগণ যাতে টিকা না নেয় সেই অপপ্রচার চালাচ্ছে, যেটা জনস্বার্থ বিরুদ্ধে তারা অপপ্রচার চালাচ্ছে। সাভারের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনের খণ্ডিত মৃতদেহ উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সহকর্মী সহ 3 জনকে আটক করা হয়েছে। সাভার প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। 13 জুলাই নিখোঁজ হন সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মন। 22 জুলাই থানায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজের পরিবার। এরপর অনুসন্ধান শুরু করে র্যাব। র্যাব জানায়, শনি ও রোববার অভিযান চালিয়ে আবু মুতালেব, রবিউল ও রহিম বাদশা নামে 3 জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। রবিউল এবং তার ভাগিনা বাদশা এই 2 জন মিলে তাকে নির্মমভাবে পৈশাচিকভাবে হত্যা করে। 2019 সালে মিন্টু সহ 4 জন মিলে একটি বাসা ভাড়া নিয়ে সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ নামে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। স্কুলের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জের ধরে মিন্টু বর্মনকে হত্যার পর দেহ 6 টুকরা করে স্কুল মাঠে পুঁতে ফেলা হয় বলেও জানায় র্যাব। 6টি টুকরার মধ্যে 5টি টুকরা এখানে আপনারা দেখেছেন, আপনাদের সামনেই আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখানে তারা মাটিতে পুঁতে পরবর্তীতে তারা সিমেন্ট এবং বালি নিয়ে এসেছিল, তারা এখানে প্লাস্টার করার পরিকল্পনা করেছিল। এবং আরেকটি টুকরা রাজধানীর আশকোনাতে এখানে একটি ডোবাতে পলিথিনে ভরে তারা ডোবার মধ্যে ফেলে দিয়েছে। আটকদের দেয়া তথ্য মতে নিখোঁজের 27 দিন পর সোমবার দুপুরে স্কুল মাঠ থেকে মিন্টুর 5 খণ্ড মৃতদেহ উদ্ধার করে র্যাব। তাদের মধ্যে মালিকানাধীন বিষয়ে প্রবলেম ছিল। সমর ইসলাম, 21 টেলিভিশন। করোনাকালের সংকট মেটাতে সারা দেশে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছে যুবলীগ। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগের শুরুতে বিভিন্ন হাসপাতাল এবং সাংগঠনিক ইউনিটকে 155টি সিলিন্ডার তুলে দেয় যুবলীগ। বক্তৃতায় সংগঠনের চেয়ারম্যান বলেন, সংকটে মানুষের পাশে থাকবেন তারা। প্রণব চক্রবর্তী রিপোর্ট।
করোনা মহামারীর এ সময়ে প্রতিদিনই তীব্র থেকে তীব্র হচ্ছে অক্সিজেন সংকট। অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে অনেকের। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের বিনামূল্যে অক্সিজেন বিতরণ। সারা দেশের 15টি যুবলীগের সাংগঠনিক ইউনিটকে 5টি করে এবং ঢাকার 8টি হাসপাতালকে 10টি করে অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয়। যতদিন বাংলাদেশের এই দুর্যোগ থাকবে, যতদিন বাংলাদেশের মানুষ অসহায় থাকবে, আমাদের প্রিয়নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পাশে থেকে আমরা অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ। করোনার শুরু থেকেই আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি মৃতদের দাফন কাজে সহায়তা করছে যুবলীগ। আগামীতে মানবিক মানুষ ও কর্মী হিসেবে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হবার আহ্বান আসে অনুষ্ঠানে। আপনারা জীবনের ঝুঁকি নিয়ে সারাটা বাংলাদেশে আপনারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, এতে বোঝা যায় যে আমরা একটা আদর্শ দ্বারা, বঙ্গবন্ধুর আদর্শ দ্বারা লালিত একটা সংগঠনের সদস্য। করোনার এই সংকট সময়ে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতারা। কারণ আমাদের এই দলটা কোনো ক্যান্টনমেন্টে বা হুট করে সৃষ্টি হয় নাই। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ সংগ্রামী জীবনের সব সাফল্যের নেপথ্যে ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের সাহস ও অনুপ্রেরণা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গমাতার 91তম জন্মবার্ষিকীর আলোচনায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেন, শুধু সাংগঠনিক দক্ষতাই নয়, সংসারও সামলেছেন বেশ ভালোভাবে। একজন সচেতন রাজনীতিবিদ হিসেবে ছিলেন সংকটে সংগ্রামে বঙ্গবন্ধুর নির্ভীক সহযাত্রী। অন্যান্য বক্তারা বলেন, নারীর ক্ষমতায়নে অগ্রযাত্রায় বেগম মুজিব কাজ করেছেন পর্দার অন্তরাল থেকে। রাজনৈতিক সাফল্যের ওনার কিন্তু অনেক অবদান ছিল। তিনি কিন্তু শুধু বঙ্গবন্ধুর স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর সেই কিশোর থেকেই কিন্তু উনি কিন্তু রাজনীতি সচেতন ছিলেন। উনি ছিলেন নির্ভীক সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী। শোকাবহ আগস্ট। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার আগে তার সাথে গভীর সম্পর্ক তৈরি করেন খন্দকার মোশতাক এবং ঘাতক চক্র। বিশ্বাস ও আস্থা অর্জনের সুযোগ নিয়ে 15 আগস্টের নীল নকশা তৈরি করে মোশতাক। পরে পরিকল্পনাটি জিয়াউর রহমানকে জানায় খুনিরা, আর জিয়া তাদের সাথে আছে জানিয়ে সম্মতি প্রদান করে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোচ্চার কণ্ঠ স্তব্ধ করার ষড়যন্ত্র চলে পাকিস্তান শাসনামল থেকেই। বাংলার স্বাধিকার আন্দোলনের পথ রুদ্ধ করতে বঙ্গবন্ধুকে তাড়া করে ফেরে ঘাতকের বুলেট। 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় কারাগারে বন্দী থাকা অবস্থায় শেখ মুজিবকে হত্যার চেষ্টা চালায় পাকিস্তান সরকার। তবে সেই ষড়যন্ত্রের বিষয়ে জানতে পারায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধু। সার্জেন্ট জহুরুল হককে যখন যেভাবে গুলি করা হয়েছিল ঠিক একইভাবে কিন্তু বঙ্গবন্ধুকেও হত্যা করার পরিকল্পনা হয়েছিল। 1972-এ পাকিস্তানের কারাগার থেকে মুক্তির পর উড়োজাহাজের মধ্যে বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করেছিল ভুট্টোর জান্তা সরকার। তিনি যখন প্লেনের মধ্যে উঠবেন সে সময় ভুট্টো সাহেব তার জীবনের উপরে হামলা করার জন্য একটা ঘাতক চক্র তৈরি করেছিলেন। এই জিনিসটি জেনে ফেলে ভারতের যে গোয়েন্দা বিভাগ এবং ব্রিটিশ গোয়েন্দা বিভাগ। সব ষড়যন্ত্রকে পেছনে ফেলে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী লড়াই শেষে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার সংগ্রামে মনোনিবেশ করেন জাতির পিতা। ঠিক সেই সময়ে স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা থামাতে জাতির পিতাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয় খন্দকার মোশতাক ও খুনি চক্র। হত্যা পরিকল্পনা বাস্তবায়নে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের সাথে সখ্যতা বাড়াতে থাকে খুনিরা। 15ই আগস্টের বিভিন্ন সময়ে তারা কিন্তু বারবার রেকি করেছে এবং অনেক আগে থেকে ঘাতকরা বঙ্গবন্ধুর বাড়ির সঙ্গে সম্পর্কটা তৈরি করেছে, বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে, যাতে কোনো অবস্থাতেই কেউ সন্দেহ করতে না পারে। ডালিম, নূর, এরা তো তার বাড়ির মধ্যে গিয়ে থেকে সম্পর্ক তৈরি করেছে।
জাতির পিতাকে হত্যার পরিকল্পনার কথা জানানো হয় জিয়াউর রহমানকে। জিয়াউর রহমানের মতো লোক, তার কাছে যখন ঘাতকরা গেল আগে পরামর্শ করার জন্য, বললেন তোমরা করো, আমি আছি। তিনি কিন্তু সুন্দর পরিকল্পনাটা এন্ডোর্স করে চলে গেলেন। এগিয়ে চলে খুনিদের ষড়যন্ত্র। খন্দকার মোস্তাকের নেতৃত্বে 15 আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয় স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। রচিত হয় বাঙালির ইতিহাসের ঘৃণ্যতম অধ্যায়। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন, রেকর্ড উচ্চতায় ডিএসসির প্রধান সূচক। জাপানের ল্যাম্ডা ভ্যারিয়েন্ট শনাক্ত, টিকা গ্রহণকারীদের জন্য মালয়েশিয়া ভ্রমণের শিথিলতা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। গত এক যুগে বিদ্যুৎ খাতে ঈর্ষণীয় সাফল্য বাংলাদেশের। তবে ভিন্ন চিত্র গ্যাস ও কয়লায়। গ্যাসের মজুদ দিন দিন কমছে, অন্যদিকে বিশাল মজুদ থাকার পরও তোলা যাচ্ছে না কয়লা। স্থল কিংবা সাগর তেল গ্যাস অনুসন্ধানেও মিলছে না কাঙ্ক্ষিত সাফল্য। এমন বাস্তবতায় পালিত হচ্ছে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস। তৌহিদুর রহমানের রিপোর্ট। 1975 সালের 9 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহুজাতিক কোম্পানি শেল অয়েলের কাছ থেকে তিতাস, বাখারাবাদ সহ 5টি গ্যাস ক্ষেত্র কিনে তাতে বাংলাদেশের শতভাগ মালিকানা প্রতিষ্ঠা করেন। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর 2010 সাল থেকে 9 আগস্টকে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস হিসেবে পালন করা হচ্ছে। 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের। ইতিমধ্যেই যা ছাড়িয়েছে 25,000 মেগাওয়াট। 99.5% মানুষ এসেছে বিদ্যুৎ সুবিধার আওতায়। বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশগুলোর এলিট ক্লাবে। সব মিলে শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়েছে বিদ্যুৎ খাত। এই লং টার্ম প্ল্যানিং এর মধ্যে কিন্তু আমরা 2টা টার্মিনাল নিয়ে আসছি। যে গ্যাসের যে ঘাটতিটা মাঝখানে রয়ে গেছে সেটা আমরা পূরণ করছি ইম্পোর্ট গ্যাস দিয়ে। দিন দিন কমছে প্রাকৃতিক গ্যাসের মজুদ। 2018 সালে দেশে গ্যাসের প্রমাণিত মজুদ ছিল 12.40 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস, যা এখন 10 ট্রিলিয়ন ঘনফুটে নেমে এসেছে বলে ধারণা করা হচ্ছে। সাগর কিংবা স্থল কোথাও বড় কোনো তেল বা গ্যাস ক্ষেত্রের সন্ধান মিলছে না। অসঙ্গতিগুলো দূর করে আমরা আমাদের কাজকর্মগুলো জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সহায়ক হোক, সেটা নিশ্চিত রাখতে চাই। আর গ্যাসের চাহিদা পূরণে এলএনজি আমদানি করছে বাংলাদেশ। 2020 সালে 8.97 মিলিয়ন ঘনমিটার এলএনজি আমদানি হয়েছে। দেশের 5টি কয়লা খনিতে প্রায় 2 বিলিয়ন টন কয়লা মজুদ রয়েছে, যা প্রায় 70 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সমান জ্বালানি। আর 2041 সালের মধ্যে কয়লা থেকে 50% বিদ্যুৎ প্রত্যাশা করছে সরকার। তবে বড় পুকুরিয়া ছাড়া অন্য খনি থেকে কয়লা উত্তোলনের আপাতত কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। জ্বালানি নিরাপত্তা জোরদারে দ্রুত বঙ্গোপসাগরে তেল গ্যাসের অনুসন্ধানের কাজ শেষ করার পরামর্শ বিশ্লেষকদের। এছাড়া দেশীয় যোগান বাড়িয়ে কয়লার আমদানি নির্ভরতাও কমিয়ে আনার পক্ষে তারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। কুয়াকাটা সৈকতে মাত্র একদিনের ব্যবধানে আরও 2 ডলফিনের মৃতদেহ পাওয়া গেছে। এর মধ্যে একটি হ্যাম্পব্যাক এবং অন্যটি পরপয়েস প্রজাতির বলে জানিয়েছেন সামুদ্রিক মৎস্য গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশের গবেষকরা। দুপুরে স্থানীয়রা সৈকতের পশ্চিম প্রান্তে মৃত ডলফিন দুটি দেখতে পায়। 7 ফুট দৈর্ঘ্যের ডলফিন দুটির শরীরে পচন ধরেছে। সৈকতের জীববৈচিত্র্য রক্ষায় নিয়োজিত সংগঠন ব্লু স্কার্ডের সদস্যরা ডলফিনগুলো মাটিচাপা দিয়ে রেখেছে। এর আগে শনিবার শুশুক প্রজাতির একটি মৃত ডলফিন ভেসে আসে কুয়াকাটা সৈকতে। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন দেখল ঢাকা স্টক এক্সচেঞ্জ। রেকর্ড উচ্চতায় ডিএসসির প্রধান সূচকও। সোমবার ডিএসসিতে লেনদেন হওয়া ৩৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১৭৩টির, আর অপরিবর্তিত ছিল ২০টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে উঠে আসে ৬,৬২৮ পয়েন্টে, আর দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২,৯৩৯ কোটি ৪৫ লাখ টাকা। সূচক বেড়েছে। অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও লেনদেন হয়েছে ১২৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এবারে আন্তর্জাতিক খবর। করোনার ভয়াবহতার মধ্যে ফ্রান্স থেকে আসা ভ্রমণকারীদের বিনা কোয়ারেন্টাইনে ভ্রমণ সুবিধা দিচ্ছে যুক্তরাজ্য। গার্ডিয়ান জানায়, করোনার পরীক্ষার খরচ আরও কমিয়ে আনারও নির্দেশ দিয়েছেন বরিস জনসন সরকার। এদিকে জেলখানাগুলোতে করোনার প্রাদুর্ভাব বাড়ায় বন্দীদের বিষয়ে বেশ শঙ্কিত কঙ্গো প্রশাসন। ইরানও নতুন করে বাড়ানো হয়েছে কড়াকড়ি। পেরুর পর এবার করোনার ল্যাম্ডা ধরন শনাক্ত হয়েছে জাপানে। ল্যাম্ডা ধরন করোনার অন্য ধরনগুলোর মতো শক্তিশালী হলেও এখনও এর সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। আর 2 ডোজ টিকা নেওয়া ব্যক্তিদের জন্য ভ্রমণ শিথিলতা জারি হয়েছে মালয়েশিয়াতে। অপরদিকে ব্রাজিলে গেল ২৪ ঘন্টায় ১৩,০০০-এর বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে। এছাড়া ভারতে গেল দিন ৩৯,০০৬ জন আক্রান্ত নিয়ে মৃত্যু হয়েছে ৪৯১ জনের। পৃথিবীর উষ্ণতা যেভাবে বাড়ছে তাতে মানব সভ্যতা চূড়ান্ত বিপদের খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। স্থানীয় সময় সোমবার প্রকাশিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেল আইপিসির প্রতিবেদনে বলা হয়, মানুষের কর্মকাণ্ডের কারণেই পৃথিবীর জলবায়ু দ্রুত পাল্টাচ্ছে। মাত্র 1 দশকে ভেঙে গেছে চরম তাপপ্রবাহ, খরা ও বন্যাসহ তাপমাত্রার রেকর্ড। এই পরিবর্তন অনেক ক্ষেত্রে আর সংশোধনের উপায় নেই বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। জাতিসংঘ মহাসচিব এই প্রতিবেদনকে মানবতার জন্য রেড অ্যালার্ট বলে উল্লেখ করেছেন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 4 ম্যাচ হাতে রেখে বিপিএল এর শিরোপা জিতল বসুন্ধরা, 2-0 গোলে শেখ জামালের হার। নিয়ম রক্ষার ম্যাচ, সিরিজের শেষ টি-20তে অস্ট্রেলিয়াকে 123 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। এবারে খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে 2-0 গোলে হারিয়ে 4 ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার প্রথমার্ধেই লিড পায় দলটি। 20 মিনিটে মাঠ থেকে শট দিয়ে গোল করেন রবসন। এই ম্যাচে বসুন্ধরাকে হারাতে পারলে পয়েন্ট ব্যবধানে 10-এ নামিয়ে এনে কাগজে কলমের সম্ভাবনা বেঁচে থাকত শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। তবে এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগ মুহূর্তে কোচ শফিকুল ইসলাম মানিককে ছাঁটাই করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আর কোচবিহীন এই ম্যাচ হেরেছে দলটি। বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজ। 5 ম্যাচ সিরিজের শেষ টি-20তে অস্ট্রেলিয়াকে 123 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করেছে টাইগারদের ওপেনিং জুটি। দলীয় 47 রানে ব্যক্তিগত 20 রানে প্রথম আউট হন মোহাম্মদ নাইম। এর আগে 4 ম্যাচ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলা বাংলাদেশ অবশেষে 2টি পরিবর্তন নিয়ে মাঠে নামে। শামীম হোসেনের জায়গায় দলে এসেছেন মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলামের বদলে খেলেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। টানা প্রথম 3 ম্যাচ জয়ে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ। চতুর্থটিতে ঘুরে দাঁড়ালে এই ম্যাচ শুধুই নিয়ম রক্ষার। শেষ করব ক্ষুদ্র নৃগোষ্ঠীর খবর দিয়ে। বিশ্বের 70টি দেশে প্রায় 37 কোটি আদিবাসীর বসবাস। কোনো দেশে তাদের পরিচয় আদিবাসী, আর কোথাও তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী।
প্রায় 5,000 স্বতন্ত্র সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে সারা বিশ্বের আদিবাসীদের। তাদের ঐতিহ্য এবং সাংস্কৃতিক সুরক্ষা প্রদানের লক্ষ্যে 1994 সাল থেকে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। মফিউর রহমানের রিপোর্ট। বর্ণিল সংস্কৃতি ও বৈচিত্র্যময় যাপিত জীবন তাদের। কোথাও তারা যাযাবর শিকারী, আবার কোথাও চাষী। কাল পরিক্রমায় কোনো কোনো দেশের আদিবাসীরা অন্য পেশায় জড়িয়ে নিয়েছেন নিজেদের। প্রকৃতির সন্তান আদিবাসীরা প্রায় পুরোটাই প্রকৃতি নির্ভর, সেটা হোক আফ্রিকা, এশিয়া কিংবা আমেরিকা। জীবন জীবিকা, পোশাক পরিচ্ছদের প্রায় পুরোটাই তারা মেটায় প্রকৃতি থেকে। আধুনিক যুগের সুযোগ সুবিধা বঞ্চিত আদিবাসীদের অনেকেই। বিশ্বের ক্ষুদ্র এই প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকা এবং তাদের সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ এবং চর্চা অব্যাহত রাখতে জাতিসংঘ 1994 সাল থেকে আদিবাসী দিবস পালন শুরু করে। কিন্তু পৃথিবীতে প্রায় 70টা দেশে 37 কোটি আদিবাসী জনগোষ্ঠী আছে এবং এদের সংখ্যাও তো বাড়ছে, কারণ পৃথিবীর জনসংখ্যা বাড়ছে। কিন্তু এরা অনেক ক্ষেত্রে অস্বীকৃত এবং এখন পর্যন্ত প্রান্তিকতার শিকার। যুগ যুগ ধরে বাংলাদেশেও নানা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। সমতলে সাঁওতাল, ওঁরাও, মুন্ডারি, মাহাতো ছাড়াও পাহাড়ে চাকমা, মারমা, ত্রিপুরা, মুরং, লুসাই সহ অনেক গোষ্ঠী। 50টা জাতিকে স্বীকৃতি ইতোমধ্যে কিন্তু বাংলাদেশ সরকার দিয়েছে। তার মানে বাংলাদেশে অফিসিয়ালি এখন 51টা জাতির বাস, কিন্তু আরো আদিবাসী জাতি আছে বাংলাদেশে যারা এখনো স্বীকৃতি পায়নি। তাদের জীবনমানের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিলেন এই বিশেষজ্ঞ। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিলেটের জকিগঞ্জে দেশের 28তম গ্যাস ক্ষেত্রের অনুসন্ধান, উত্তোলনযোগ্য মজুদ 50 বিলিয়ন ঘনফুট। করোনায় আরও 245 মৃত্যু, কমেছে সংক্রমণের হার। গণটিকা কেন্দ্রে দীর্ঘ লাইন, 15 আগস্টের মধ্যে আসছে আরও 54 লাখ ভ্যাকসিন। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, হালকা করে দেখার সুযোগ নেই আদালতের পর্যবেক্ষণ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।